আবারও ভোটে দাঁড়াবেন, ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের বিধায়ক হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কেন্দ্র থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন প্রতীকে লড়বেন? তৃণমূল সেই প্রতীকও তো এখন অনেকখানি টানাপোড়েনের মধ্যে পড়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোনো পার্টিতে জয়েন করে কি ভোটে লড়ার কথা ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ত্রাতা কে? আর তিনি যদি ভোটে দাঁড়ানো, তিনি কি জিততে পারবেন এই তৃণমূলের দুর্দিনের বাজারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন এত এত মানুষের এত অভিযোগ, সেই সময় হ্যাঁ তিনি নাকি জিতবেনও 100%। আপনারা ভাবছেন রাজ্যে যখন তৃণমূলের অস্তিত্বে বিষ বাউ জলে, রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে মিশে যেতে চাইছেন এমনটা জোর জল্পনা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার ত্রাতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার ভোটে দাঁড়াবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতবেন। শুনুন এই ভিডিওটা গোটাটা দেখুন, সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। দেখুন এই রাজ্যে এখন যা পরিস্থিতি তৃণমূলের, তাতে নতুন তৃণমূল, পুরনো, আসল, নকল সব তো একবারে যাতা অবস্থা হয়েছে। ছাড়তে ছাড়তে বিধায়কের হাতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 65-তে পৌঁছে গেছে। যাদেরকে হাতে ধরে রাজনীতিতে এনেছিলেন, অনেক পুরনো সঙ্গী হোক বা হালফিলের বিধায়করা হোক, মুখ ফিরিয়েছেন অধিকাংশ বিধায়কই। মানসিকভাবে যখন অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় শেষ, এই ধাক্কাটা তিনি নিতে পারবেন না, তখন উঠে আসছে এমন খবর সাংসদদেরও হাত ছাড়ার সংখ্যাটা একেবারেই কম নয়। 29-এ 20 তো মুখ ফিরিয়েছে, তার মধ্যে আবার শতাব্দী আর সুদীপ জোর ধাক্কা দিয়েছে। তো এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াবেন কিভাবে? আর ত্রাতাই বা কে? হ্যাঁ, এমন একজন মানুষ যিনি ত্রাতা হিসেবে এগিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, এবং যিনি বলছেন এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে জিতবেনই জিতবেন, কারণ এখানে আমি শেষ কথা। আমি শেষ কথা, সব রাজনৈতিক দল এক হয়ে গেলেও আমার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না, মানে ভোটে আমাকে হারাতে পারবে না। এখানেই প্রশ্ন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে এবার ইতি পড়ছে? এমন একজন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে এই দুর্দিনেও দাঁড়াচ্ছেন, যাকে একটা সময় দুচ্ছাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত এই মানুষটি তো সেই অভিযোগই করেছেন বহুবার, যাকে একটা সময় পাত্তা দেওয়া হয়নি, অপমান করা হয়েছে, যার কথা শোনা হয়নি। সেই মানুষটা বলছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি আসতে চাইলে আপনি আসতেই পারেন। এবং তিনি কে? এটাই তো প্রশ্ন। কোন কেন্দ্র থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কেন্দ্রে লড়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? হুমায়ুন কবির। তিনি বলছেন রেজিনগরে আমি তৃণমূলকে হারিয়েছি 81,000 ভোটে, বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে, 1,23,800 ভোট আমি পেয়েছি। এই রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, আমি হুমায়ুন কবিরই শেষ কথা। সব রাজনৈতিক দল এক হয়ে গেলেও কিচ্ছু করতে পারবে না। তবে আপনারা ভাবতে শুরু করেছেন যাব বাবা, এতদিন তো কংগ্রেস কংগ্রেস শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাবে, এবার কি কংগ্রেসের দরজা খোলা না পেয়ে জনতা উন্নয়ন পার্টি জেইউপি হুমায়ুন কবিরের হাত ধরবেন? একটা সময় যাকে বারে বারে সাসপেন্ড করা হয়েছে, যার যদিও অনেকগুলো কারণ ছিল দলবিরোধী মন্তব্যের জন্য, তো সেই হুমায়ুন কবিরের হাত ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না না, হুমায়ুন কবির এতটাও বড় মানে বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্ত দেবেন না। হুমায়ুন কবির বলছেন তিনি তার প্রতীকেই লড়ুন, মানে প্রতীকটা যদি থাকে তিনি তার প্রতীকেই লড়ুন। আমি আমার ছেলেকে রেজিনগরে দাঁড় করাবো না। রেজিনগরে উপনির্বাচন আছে, আপনারা বোধহয় অনেকেই ভুলে গেছেন বা নিশ্চয়ই মনে আছে যে হুমায়ুন কবির দুটো সিটের একটা সিট রেজিনগরটা ছেড়ে দিয়েছেন, সেখানে জনতা উন্নয়ন পার্টিরই প্রতীকে তার ছেলেকে লড়াবেন, দাঁড় করাবেন, এবং সেটা জয় নিশ্চিত তিনি ধরে নিয়েছেন, কারণ রেজিনগরে তিনি শেষ কথা। তিনি বলছেন আমি এই সিটটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেবো, আমার ছেলেকে দাঁড় করাবো না, এবং আমি যদি থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অন্য প্রতীক হয়েও, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লড়েন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কারণ ওই যে তিনি তার সঙ্গে যে বিষয়টা বললেন যে সবাই আছে, সব পার্টি এক হয়েও কিছু করতে পারবেন না, মানে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেনই। ভাবুন একবার, একটা সময় সব যাদেরকে নিয়েছিলেন সবাই চলে গেছে, হুমায়ুন কবির এই কথাটা বলছেন, এবং তিনি এটাও বলছেন
শুধু শুধু তিনি বলছেন না, তিনি কিন্তু একটা শর্তও দিচ্ছেন। ঠিক শর্ত বলে শর্ত দিচ্ছেন না, বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার জন্য তার কাছে আসতে হবে, এসে নাকি বলতে হবে যে দুধ কলা দিয়ে আমরা এতদিন যাকে পুষেছিলাম, এতদিন যাকে মানুষ করেছিলাম, তারা তো সবাই চলে গেছে। তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি, আমি তোমার কাছে এই সিটটা চাইছি। ঠিক এই লাইনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে হুমায়ুন কবিরকে, জেইউপি পার্টি প্রেসিডেন্ট প্রধান হুমায়ুন কবিরকে। তাহলেই তিনি রেজিনগরে নিজের ছেলেকে দাঁড় করাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বকলমে সাহায্য সহযোগিতা করবেন জিততে। ভাবুন একবার কাণ্ডটা। যাক, এতদিন আর যাই হোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শতাব্দী রায়, রচনা থেকে সায়নী ঘোষ, যারা যারা ছেড়ে গেলেন, বুঝলেন, অন্তত হুমায়ুন কবির সহযোগিতার হাত ওই একটা না বলা শর্ত হলেও তিনি কিন্তু চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, আবার বিধায়ক হন, বিধানসভায় যান। কারণ হুমায়ুন কবির রাজনৈতিকভাবে এখনো সম্মান করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এতবারের সাংসদ, ৪৫ বছরের তিনি জাতীয় সংসদীয় রাজনীতিটা বোঝেন। এই সমস্ত কিছু প্রশংসা করে হুমায়ুন কবির এ কথা বলছেন। শুনুন কি বলছেন তিনি। আমার তো ৮১,০০০ ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর ৫৯,০০০ ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস ৪,০০০ ভোট পেয়েছে, বিজেপি আপনার ৬৪,০০০ ভোট পেয়েছে, আর তৃণমূল ৪১,০০০ ভোট পেয়েছে, আর আমি ১,২৩,৮০০ ভোট পেয়েছি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয়, তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে, হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে, ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না। আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন? নিশ্চয়ই। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব। উনি তো বলেন না মাঝে মাঝে একাই ১০০, তো আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে, আমি তো ঠিক করবো না। কিন্তু এখন কি উনি আর একাই ১০০ বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন, গ্যালারিতে ছিলেন, আমাদেরকে যখন এই বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, ঘন্টার পর ঘন্টা বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা না শুনে চোর চোর স্লোগান দিচ্ছিল, তখন আমরা ওয়েলে নেমে, আমি বিনা কারণে চোর শুনবো না বলে প্রতিবাদ করতে গেছিলাম। আমার নাম ধরে বিধানসভায় কোনো রেকর্ডে আছে, এই হুমায়ুন চুপো, আমি একাই ১০০। এইসব ভুলভ্রান্তি করেছিল বলে তো আজকে, যাদের আগেই বললাম, যাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনার দুধ কলা দিয়ে জাবেদ খান, শিউলি সাহা, আকরুজ্জামান, যাদেরকে মন্ত্রী সবাই রেখেছিল, আজকে তারা কোথায়? উনি এবার ভাবুন যে ওনার কাছের কে, আর ওনার দলের ভালো কে চায়, ওনার নেতৃত্বকে কে সম্মান দেয় বা দিয়েছে, আর আজকের দিনে ওনার কি পরিণত হয়েছে। কাজেই আমি তো ওপেন বলেছি, ওনাকে যদি আমাকে বলে, তাহলে আমি আমার ছেলেকে না দাঁড় করিয়ে ওনার যে প্রতীক, সেই প্রতীকে দাঁড়াবে, আমি ওনার জন্য ওখানে ভোট প্রচার করে ওনাকে আমি। তাহলে বন্ধুরা, রেজিনগর সিট থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন? হুমায়ুন কবিরের না বলা শর্ত, বুঝিয়ে দেওয়া শর্ত মেনে এবার রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় যে হুমায়ুন কবিরের সঙ্গে কার্যত শতযোজন দূরত্ব শুধু তৈরি না, যেটা উনি বলেন যে তাকে লাঞ্ছিত করা হয়েছিল বারবার, সেই হুমায়ুন কবিরের হাত ধরবেন। জেইউপির মানে কি বলবো, বকলমে সমর্থন করা রেজিনগর থেকে তার দাঁড়ানো, এটা কি সত্যিই তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা শেষ বাঁচানোর জন্য শেষ চেষ্টা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমায়ুন কবিরের শর্ত কি মেনে নেওয়া উচিত? কি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? রেজিনগরের বিধায়ক হয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিধানসভায় ঢুকে আগের মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারবেন এই ৭১-৭২ বছর বয়সে?
এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম। প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।